গত কালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম মিষ্টি কুমড়া কাটছি, আর আজকের ভিডিওতে রান্নাটা শেয়ার করতেছি। মিষ্টি কুমড়াটাকে যেহেতু হাড়ের মাংস দিয়ে রান্না করতেছি, তাই একটু বড় বড় করেই কাটছি। তারপরেও রান্না করতে গিয়ে দেখি সামান্য একটু জাল করার পরেই কুমড়াটা আস্তে আস্তে গলতে শুরু করছে। এত নরম এটা। আর আমার মনে হচ্ছে এটা এভাবে খাওয়া যাবে না। এটাকে এই মানে কাঁচামরিচ দিয়ে ভাজি করে খেতে বেশি ভালো লাগবে। তো গতকালকে করিমগঞ্জ থেকে ফিরে এসে রান্নাটা শেষ করছি। যাওয়ার সময় মাংসটা মেখে রাখছিলাম। এই যে দেখুন কিছুটা মিষ্টি কুমড়া গলে গেছে। তো যাই হোক, তারপরেও টেস্টটা কিন্তু খারাপ হয় নাই, খুব বেশি ভালো লাগছিল খেতে। আর আমাদের ঘরে কিন্তু মিষ্টি কুমড়া খুব কম খাওয়া হয়, বিশেষ করে আরিয়ানের বাবার ডায়াবেটিসের কারণে। তো তারপরেও এই মিষ্টি কুমড়াটা মাংস দিয়ে রান্না করায় খুব ভালো লাগছিল। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। সুখ দুঃখে সংসারের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। সকাল সকাল আসছি একটু আমার এখানে সবজি বাগানে কাজ করব। এসে দেখি এসেই মনটা খারাপ হয়ে গেছে, এখন আরও একটা কাজও সাথে বেড়ে গেছে। তো কি করছি আপনাদেরকে দেখাই। অনেক শখ করে আরিয়ানের বাবা আর আমি মিলে বাড়িতে পেয়ারার গাছ লাগিয়েছিলাম, কিন্তু একটা পেয়ারাও খেতে পারি না। দেখুন, প্রত্যেক দিন অনবরত, দিনে রাতে অনবরত এই যে কি বলে ওটাকে, কাঠবিড়ালি। গাছের মধ্যে শুধু পেয়ারা দেখি যে পেয়ারা হচ্ছে, কিন্তু শেষমেশ একটা পেয়ারাও খাওয়া যায় না। কাঁচা অবস্থায় তো পেয়ারা খাওয়া যায় না, আর পাকতে গেলেই পাকার আগে ওরা খেয়ে ফেলে। এই যে দেখুন, এত পেয়ারা হয়েছিল এক একটা গাছে, আর আমার পেয়ারার সাইজগুলোও কিন্তু অনেক বড় বড়। আমি দেখাই আপনাদেরকে একটু কাছ থেকে। এই যে দেখুন, এই গাছে একটা ছোট গাছ, তারপরেও এত পেয়ারা হয়েছিল, অর্ধেকটা প্রায় খেয়ে ফেলছে। তারপরেও এখনো অনেক পেয়ারা রয়েছে। এই যে দেখুন উপর দিকে, আর সাইজগুলো দেখুন মাশাল্লাহ, অনেক বড় বড় সাইজের এক একটা পেয়ারা। আর এই যে দেখুন একটা ঝুটিতে 4টা পেয়ারা হয়েছে। তো আপাতত আর কিছু করতে পারবো না, ভাবতেছি কিছু ছোট ছোট পলিথিন দিয়ে আর কাপড় দিয়ে যতটা সম্ভব এখানে বেঁধে রেখে দিব। এরকম 2-3টা করে একসাথে বেঁধে বেঁধে রেখে দিব, যাতে অর্ধেকটা তো খেয়ে ফেলছে, আর বাকি যেগুলো রয়েছে ওগুলো অন্তত হয়তো শেষমেশ পাওয়া যাবে। তো এই গাছটা থেকে শুরু করব। এই গাছের পেয়ারাগুলো একটু বড় বড়, আর আরও পেয়ারার গাছ আছে, তবে ছোটোগুলো তো আর বেঁধে রাখতে পারবো না, ওগুলো বেঁধে রেখে দেখি কি হয়। আমার বাড়িতে প্রায় ছোটোখাটো একটা পেয়ারার বাগান হয়ে গেছে, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে গাছ আছে, পেয়ারা হচ্ছে, কিন্তু পেয়ারা খাওয়া যায় না। এই যে দেখুন, এই একটা গাছ, গাছগুলো কিন্তু বেশি একটা বড় না। আরিয়ানের বাবা বাড়ির সাইড দিয়ে যে জায়গাটা একেবারে বেকার আর কি, কোনো কাজে লাগে না, প্রত্যেকটা জায়গায় পেয়ারার গাছ লাগিয়েছেন। ওই যে দেখুন, এই গাছের ওই সাইডেও আরেকটা পেয়ারার গাছ আছে। ওই যে দেখুন, আমাদের বাড়িতে বেশিরভাগ শুধু পেয়ারার গাছ। এই একটা 2টা, ওই একটা 3টা, ওই হচ্ছে একটা 4টা, ওটাতেও কিন্তু পেয়ারা হয়েছে। এই যে দেখুন, এই যে দেখুন, এই গাছের পেয়ারাগুলোও কিন্তু অনেক বড় বড়, ক্যামেরায় আসলে ওইভাবে বোঝা যাচ্ছে না। ওই যে দেখুন, এগুলো আরও বেশি বড় বড়। তো এই গাছের পেয়ারাগুলো খেয়ে ফেলতেছে, হাতে গোনা কয়েকটা রয়েছে, ওগুলো পারলে আজকে বেঁধে দিব। আর ওই যে দেখুন আরেকটা গাছ, সবকটা গাছ আমি আপনাদেরকে দেখাই। তো এই যে প্রত্যেকটা গাছে পেয়ারা হয়েছে। এই যে দেখুন উপর দিকে দেখুন, এখনো ওই গাছের কিছু পেয়ারা বড় হয়েছে, কিছু পেয়ারা ছোটো ছোটো রয়েছে। এই যে দেখুন এখনো ছোটো ছোটো রয়েছে, কিন্তু অনেক পেয়ারা হয়েছে। এই যে দেখুন, তারপরে ওই যে দেখুন আরো একটা, এটাতেও হয়েছে। প্রত্যেকটা গাছে ছোটো ছোটো গাছ। এই যে গাছগুলোর সাইজটা দেখুন, অনেক ছোটো ছোটো গাছ, তারপরেও পেয়ারা হয়েছে। তো আগে কিন্তু আরও বেশি ছিল, যেটা একটু বড় হয় ওটা ওরা খেয়ে ফেলে। এই যে দেখুন, আমার এখানে বাগানের মধ্যে সবথেকে বড় পেয়ারার গাছ যেটা, সেটা হচ্ছে এটা, এটা একটু পুরনো। তো এই গাছেও মাশাল্লাহ অনেক বেশি হয়েছিল, কিন্তু অলরেডি ওরা মনে হয় অর্ধেকটা খেয়ে ফেলছে।
আর ওই সাইডে দেখুন আরও আছে, এই যে দেখুন এই হচ্ছে আরও একটা, এটাতেও পেয়ারা হয়েছে। গাছগুলো ছোটো ছোটো কিন্তু প্রত্যেকটা গাছে পেয়ারা হয়েছে। এই যে দেখুন আরও আছে, এই গাছেও না সরি এই গাছে হয় নাই, আরও দেখাই আমি আপনাদেরকে। আর একটা কামড়ে কামড়ে খেয়ে ফেলছি, এই যে দেখুন। এই সাইড থেকে ওই সাইডে পুরো দেখুন শুধু পেয়ারার গাছ আর পেয়ারার গাছ, মানে সাইড দিয়ে লাগানো হয়েছে, সীমানার সাইড দিয়ে। এখানে আরও একটা, ওই যে আরও একটা, ওটা কিন্তু আমি অনলাইন থেকে এনে লাগিয়েছিলাম এই গাছটা। আপনাদের হয়তো মনে আছে অনলাইনের এই যে হাইব্রিড পেয়ারাগুলো, এই যে দেখুন এই গাছে মাশাল্লাহ অনেক বেশি হয়, কিন্তু একটাও শেষমেশ পাওয়া যায় না দেখুন। আর এই যে আরও একটা, এটা হচ্ছে আমার রান্নাঘরের পেছনে, আমি ওই সাইড দিকে গিয়ে আপনাদেরকে দেখাই। আর এখানে একটা গাছ আছে, এই যে দেখুন আমার রান্নাঘরের বারান্দার একেবারেই সাইডে। এই গাছে সব থেকে বেশি পেয়ারা হয়েছিল এই বছর, গাছটাতে পেয়ারা নতুন হয়েছে, সব থেকে বেশি পেয়ারা হয়েছিল। কিন্তু ওই যে এই গাছটাতে মানে কি বলে ওটাকে, কাঠবিড়ালি কম আসে, যেহেতু এটা সামনের দিকে তো একটু কম আসে। তো এই গাছের পেয়ারাগুলো ওই যে দেখুন দুইটা কাঠবিড়ালির মা, এই একজন আর ওই যে আরেকজন, ওরা খেয়ে ফেলছে। দেখি দি মুখ দেখিছেন, উনি হচ্ছেন কাঠবিড়ালির শাশুড়ি। তো যাই হোক এখন কাজ করি। আসছিলাম আমার সবজি বাগানে একটু কাজ করার জন্য, মানে কিছু বীজ লাগানোর জন্য, কিন্তু এখানে এসে পেয়ারাগুলো দেখে আমার আজকে আবার নতুন করে এই কাজটার কথা মনে হলো। কারণ আগে যদি এই উদ্যোগটা নিতাম তাহলে হয়তো পেয়ারাগুলো আরো কিছুটা বেঁচে থাকতো। তো এখানে দেখুন আমার পুরনো একটা উন্না আনছি, যেটা আমার মানে কোনো প্রয়োজনে আসবে না। তো ওই উন্নাটা দিয়ে দুইটা ডাল একসাথে করে এভাবেই বেঁধে রেখে দিচ্ছি, কারণ এই জায়গায় পেয়ারা একটু বেশি, অনেকগুলো পেয়ারা আছে। তো একটা ওড়না দিয়ে বেঁধে দিলে পেয়ারাগুলোকে আর আলাদা আলাদা করে বেঁধে দিতে হবে না। অনেকগুলো পেয়ারা দেখুন ওড়নার ভেতরে ঢুকে গেছে। এখন আর মনে হচ্ছে কাঠবিড়ালি আসলেও খেতে পারবে না। আর উপরে একটা জুপাতে আরো 5-6টা পেয়ারা আছে, ওগুলো একসাথে পলিথিন দিয়ে বেঁধে রেখে দিব। তো আপাতত খুব বেশি গরম লাগতেছে, রোদের অবস্থা তো দেখতেই পাচ্ছেন। তো এখন মনে হচ্ছে আর বেশি একটা করতে পারবো না, যতটা পারি আপাতত বেঁধে রাখি। আর শিফাকে লাগিয়েছি ওইদিকে আরো কিছু পলিথিন দিয়ে, তো ওইদিকে শিফা পলিথিন দিয়ে পেয়ারাগুলো বাঁধতেছে, আর আমি রাহেলাকে নিয়ে এই গাছের যেগুলো পেয়ারা আছে ওগুলো বেঁধে দিলাম। যে এখানে আমার একটা পুরনো ওড়না দিয়ে পুরো ডালটাকে বেঁধে রাখছি, এখানে পেয়ারা একটু বেশি ছিল, ঝুপালো ঝুপালো, এই জায়গাটাকে বেঁধে রাখছি। আর এখানে একটা রয়েছে, ওটা পেরে নেই। তার মধ্যে জোবাই গিয়েছিল বাজারে, কিছু ছোট মাছ আনতে বলেছিলাম। বাজারে গিয়ে ছোট মাছের মধ্যে শুধু এই হুগা মাছটা ছিল, আমরা এটাকে হুগা মাছ বলি। তো জানি না আপনাদের কার কার কাছে এই মাছটা কি নামে পরিচিত। আমরা যে নামে চিনি আর কি, আমি যে নামে মাছটাকে চিনি, তো সেটাই বললাম। অনেক দিন পরে, প্রায় 1 বছর পরে আমাদের ঘরে এই মাছটা আনা হয়েছে। কিছু মাছ কাঁচা অবস্থায় আরিয়ানের বাবাকে হালকা করে একটা ঝোল করে দিব, আর বাকিটা আমাদের জন্য রান্না করা হবে। আমাদের রান্না বান্না আর আরিয়ানের বাবার রান্না বান্না এখন সম্পূর্ণ আলাদা। তো যাই হোক, এখানে রাহিলা আর শিফাকে লাগিয়েছি মাছগুলো কাটার জন্য। তোলা কোনা বাতস না না ফ্লোরে বললে লেত্রা হইব না। অটনিয়া কি দাই দেয় খাসা মাছ না রে বা, খাসা মাছ তোমার এই দিস না দিতাম না। কিতা লাগি আশা দে রে দিতাম না। আচ্ছা আমারে খামার মারাস আর নাই বইয়া নিয়া আর মোবাইল মাইস্তে নিয়া ইয়া হয়নি টুনিয়া
ওরা দুইজনকে লাগিয়েছি মাছগুলো কাটার জন্য। আমার আবার এই কাজগুলো করতে একেবারে ভালো লাগে না, আর বসে বসে কাজ করা তো একেবারেই আমার পক্ষে সম্ভব হয় না। আছে মনে হয় তুমি রে বই আলু খারাপ হওয়া হইছো, খালি আলু খালি আলু খালি আলু। আজকে খুব বেশি গরম ছিল আর শরীরটাও খুব বেশি খারাপ লাগছিল, যার জন্য গড়ের রান্না বান্না বা গড়ের কোনো কাজ শেয়ার করি নাই। সামান্য কিছু শুট করেছিলাম যাতে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে পারি। তো বিকালের দিকে দেখুন আমি আবারও চলে আসছি আমার সবজি বাগানে। সকালের দিকে আসছিলাম কাজটা করার জন্য, কিন্তু পেয়ারা গাছের কাজ করতে গিয়ে আমার পুরো সকালের দিকটা চলে গেছে, আর পরে রোদটা এত বেশি করা হয়েছে আর কাজ করতে ইচ্ছা করে নাই, ঘরে চলে গেছি। তো বিকালের ওয়েদারটা মোটামুটি একটু ঠান্ডা ঠান্ডা থাকে, ওই ওয়েদারে আর সকালের ওয়েদারে সবজি বাগানে কিছু কাজ করা যায়। তো এখন আসছি এখানে কিছু লাউয়ের বীজ লাগাবো। গত পরশুদিন মানে রাতের বেলা আর কি আমি কিছু লাউয়ের বীজ কাপের মধ্যে ভিজিয়ে রাখছিলাম। তো ওই লাউয়ের বীজগুলো এখন এখানে দুইটা গর্ত করছি, গর্ত করে গর্তের মধ্যে শুকনো গোবর সার দিয়ে উপরে মাটি দিয়ে মাটিটাকে ভালো করে রেডি করে নিচ্ছি। আর এখন লাউয়ের বীজগুলো একটু বেশি করে লাগিয়ে দিচ্ছি, কারণ লাউয়ের বীজ এমন একটা বীজ যেটা দেখা যায় অনেকগুলো বীজ নষ্ট হয়ে যায়, সবকটা বীজ থেকে চারা ওঠে না। তো অনেকে আমায় বলেন যে আপু তুমি এভাবে কেন করো, অন্য এক জায়গায় চারা করিয়ে তারপরে আলাদা করে তো লাগিয়ে দিতে পারো। তো আমি মনে করি একটা গাছ যখন মাটি থেকে হয় তখন এই গাছটা এক জায়গা থেকে উঠিয়ে অন্য জায়গায় লাগানোর পরে ওই গাছে আর আগের মতন শক্তি থাকে না। তো এভাবে যদি মাটি থেকে গাছটা উঠে ওই জায়গায় বড় হয়, মানে গাছটাকে নাড়াচাড়া না করা হয়, তাহলেই গাছটা তাড়াতাড়ি বড় হয় এবং গাছের স্বাস্থ্যটা ভালো থাকে। ওই জন্য আমি আমাদের গ্রামের এরিয়া কিন্তু ওইভাবেই করা হয়। অনেক সময় দেখা গেছে যা শহরাঞ্চলে যারা নার্সারি থেকে আলাদা করে আলগা ছাড়া কিনে এনে মাটিতে লাগান। তো আমাদের এদিকে কিন্তু যে জায়গায় যেটা লাগানো হয় ওই ওয়ান টাইম হিসাবে ওই জায়গায় লাগিয়ে দেওয়া হয়। যে জায়গায় আমি লাউয়ের বীজ লাগিয়েছিলাম বৃষ্টিতে নষ্ট হয়ে গিয়েছিল, শেষের দিকে ওখানে আমি আবারও নতুন করে কিছু বীজ ছিটিয়ে রেখে দিলাম। তুই গাছের উপরে কেন রে? এর মধ্যে একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখাই। আমার একটা মুরগা, দেখুন মুরুগ কতটা উঁচুতে উঠে মানে গাছের ডালের মধ্যে বসে আছে। তার একটা কারণ আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি আমার গড়ে ছোট্ট পিচ্ছি একটা বিড়ালের বাচ্চা পালতেছি, আপনারা জানেন, ওই যে দেখুন। তো ও কি কাজ করে, মানে ও সব সময় এই মুরগগুলোকে তাড়াতে থাকে, মানে বনের মধ্যে লুকিয়ে বসে থাকবে, যখন একটা মুরগি কাছে আসবে তখন দৌড়ে ওদেরকে বাগানোর চেষ্টা করে। তো ওই যে দেখুন বিড়ালের বাচ্চার বয়ে মুরগটা গাছের উপরে উঠে বসে আছে। বিড়ালের ছোট ছোট বাচ্চাদের এই কাণ্ডগুলো মানে এই দুষ্টামিগুলো আমার এত বেশি ভালো লাগে, আর ওইটার জন্য আমি বিড়ালের বাচ্চা এত বেশি পছন্দ করি। সকাল সকাল দুইজনের অপারেশনের জন্য মানে দুইজনের পুরুষত্ব আজকে নষ্ট করে ফেলা হবে, যার জন্য আমার নিজেরও খারাপ লাগতেছে। তো দুইজনকে গাড়িতে তুলে আমরা চলে যাচ্ছি পশুর হসপিটালে। তো সাথে নিছি শিফাকে। আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন যে আপু তোমার ছাগলটা তো মারা গেল, বাচ্চাগুলো কি বেঁচে আছে বা এখন ওরা কোথায়? তো ওদেরকে আমি কি করছি আপনাদেরকে দেখাই। সকাল সকাল বেরিয়ে গিয়েছিলাম ওদেরকে নিয়ে একটা গাড়িতে করে পশুর হসপিটালে, যেখানে গিয়ে ওদেরকে হাসি দিয়েছি। মানে ওরা তো আগে পাটা ছিল, এখন ওদেরকে হাসি দেওয়া হয়েছে, ওদের পুরুষত্ব নষ্ট করে ফেলা হয়েছে। খাসি দিয়ে সুজা নিয়ে আসছি আমার ননাসের বাড়িতে, হানিফের মা। তো তাদের বাড়িতে আমি এখন ওই দুইটা ছাগলকে বাগি দিয়ে দিয়েছি, কারণ ওদের মা তো মারা গেছে আর আমি এখন ওদেরকে হয়তো ওইভাবে সামলাতে পারবো না, আর আমার এখানে কিন্তু ছাগল চুরি হয়ে যায়। তো খাসি দিয়ে আমি দুইটা ছাগলকে আমার ননাসের কাছে বাগি দিয়ে দিয়েছি। ওনারা মানে ছাগল গরুকে এত বেশি আদর যত্ন করেন যেটা হয়তো আমাদের পক্ষে সম্ভব হবে না। আর এর আগে আমি একটা গরুও বাগিয়ে দিয়েছিলাম আমার ননাসের কাছে। তো আমি এখন ওদেরকে দিয়ে দিয়েছি, ওরা দুইটা ছাগলকে বড় করে তুলবে, বড় করার পরে সম্পূর্ণ যখন বড় খাসি হয়ে যাবে তখন একটা আমাদেরকে দিবে, একটা ওরা রাখবে। তো সেই হিসাবেই আর কি
তাদের কাছে দিয়ে দিয়েছি, কারণ ওদের মা মারা গেছে আর এখন ওরা কিন্তু ওই রাস্তার ওইদিকে চলে যায়, ওদেরকে কোনোভাবেই আটকানো যায় না। আর পাটা ছাগলগুলো কিন্তু একটু এদিক সেদিকে চলে যায়, তো আর তাছাড়া চুরিও হয়ে যেতে পারে, সেজন্য আমি আর আমার বাড়িতে রাখার রিস্ক নেই নাই। আর ওদের মাও নেই, কে বা ওদের সেবা যত্ন করবে, তার জন্য আমার ননাসকে দিয়ে দিলাম। আমার ননাস বলছিলেন ওনাকে দিয়ে দিতে, তো ওনার বাড়িতে ছাগলগুলো দিয়ে এখন আমি বাড়িতে চলে যাচ্ছি। খুব খারাপও লাগতেছে, কারণ এই ছাগলের বাচ্চাগুলো আমার অনেক আদরের মানে হয়ে উঠেছিল। তবুও কিছু করার নেই, দিয়ে দিলাম। মাঝে মধ্যে যখন এখানে আসবো তখন তো অবশ্যই দেখতে পাবো। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।